2016 সালের 2রা জানুয়ারি পিয়ংইয়াং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উত্তর কোরিয়াকে বিদায় জানানোর সময় ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের একজন 21 বছর বয়সী ছাত্র অটো ওয়ার্ম বিয়ারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ইয়াংগাংডো ইন্টারন্যাশনাল হোটেলের একটি রেস্ট্রিক্টেড বা স্টাফদের জন্য সংরক্ষিত এলাকা থেকে একটি রাজনৈতিক প্রচারমূলক পোস্টার চুরি করেছিলেন। 2016 সালের 16 মার্চ উত্তর কোরিয়ার সুপ্রিম কোর্ট মাত্র 1 ঘন্টার একটি সংক্ষিপ্ত বিচারে তাকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য দোষী সাব্যস্ত করে 15 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ছাত্রটির পরিবার এবং আন্তর্জাতিক চাপে যখন অটো ওয়ার্ন বিয়ারকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয় তখন তিনি কোমায়। 2017 সালের 19 জুন ছাত্রটি মারা যান। যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের একজন পর্যটকের এই অবস্থা উত্তর কোরিয়াতে হয়, তাহলে সেই দেশের সাধারণ মানুষের অবস্থা কেমন? অনেক কাল আগের কথা। উত্তর কোরিয়ার বুকে জন্ম নিল এক শিশু, কিন্তু তার কান্না 8-10টি সাধারণ শিশুর মতো ছিল না, কারণ জন্মের পরই রাষ্ট্রীয় প্রচার যন্ত্র তাকে বানিয়ে দিয়েছিল জীবন্ত অবতার বা দেবতায়। এখান থেকেই শুরু হয় এক অবিশ্বাস্য আখ্যানের। এমন এক দেশ যেখানে আইন আর পাগলামের মধ্যে নেই কোনো তফাৎ, যেখানে অপরাধ করার আগেই শুধু অপরাধের কথা ভাবার জন্য পাঠানো হয় কনসেন্ট্রেশন ক্যাম্পে, যেখানে ভালোবাসা কিংবা বিদ্রোহ সবকিছুই নিয়ন্ত্রিত হয় একক ব্যক্তির ইশারায়। একজন মানুষ কিভাবে হয়ে ওঠেন কোটি কোটি মানুষের নিয়তি। যেই ভয়ঙ্কর শাসনের গল্প আমরা আজ জানি, তার বীজ বোনা হয়েছিল বহু দশক আগে। চলুন ফিরে যাই সেই শুরুর দিকে। একসময় জাপান টানা 35 বছর ধরে শাসন করেছিল পুরো কোরিয়া উপদ্বীপে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেই ভূখণ্ড ভাগ হয়ে যায় 2 টুকরোতে। উত্তরে জন্ম নেয় উত্তর কোরিয়া এবং দক্ষিণে দক্ষিণ কোরিয়া। উত্তর অংশে পড়ে সোভিয়েত ইউনিয়নের ছায়ায় আর দক্ষিণে নামে আমেরিকার প্রভাব। এরপর উত্তর কোরিয়ায় এভাবেই ক্ষমতার মঞ্চে আসেন কিম ইল সাং, আর শুরু হয় এক রাজবংশের একনায়কতন্ত্রের এবং এক আতঙ্কের ইতিহাস। কিম ইল সাং এর পর উত্তর কোরিয়ার শাসনভার নেন কিম জং ইল, আর আজ তারই সন্তান কিম জং উন শাসন করছেন উত্তর কোরিয়াকে। এই দেশটির ভেতরে গণতন্ত্র বলতে কিছুই নেই, শুধু একনায়ক এবং তার বিধান ক্ষমতা ধরে রাখতে গড়ে তোলা হয়েছে শ্বাসরুদ্ধকর কঠিন আইন, যাতে কেউ দক্ষিণ কোরিয়া কিংবা পশ্চিমা সংস্কৃতির চেতনায় বেড়ে না ওঠে। সানগ্লাস পরা, বিয়ের পোশাকে নিজস্ব স্টাইল, এইসব সাধারণ স্বাধীনতাও উত্তর কোরিয়ায় নিষিদ্ধ। এই দেশে ব্যক্তিগত পছন্দ অপরাধের মতো বলে গণ্য করা হয়। মেট্রো স্টেশনে গান নয়, শোনা হয় কিম পরিবারের ভাষণ, আর ভাষণ চলাকালীন সময়ে কেউ হাসতেও পারবে না, এমনকি কথা বলাও অপরাধ। যদি কেউ দক্ষিণ কোরিয়ার কোনো ওয়েব সিরিজ বা হলিউডের সিনেমা দেখতে গিয়ে ধরা পড়েন, তাহলে তাকে পাঠানো হয় শ্রম শিবিরে, লেবার ক্যাম্পে। সাধারণ মানুষের জন্য ইন্টারনেট নেই, তাদের জন্য রয়েছে অন্য এক ধরনের ইন্টারনেট। এটি একটি বন্ধ নেটওয়ার্ক, যেখানে কি দেখা হচ্ছে, কি পড়া হচ্ছে, সব কিছুই নজর রাখে সরকার। বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে হলে চাই সরকারের অনুমতি। রেডিও, টেলিভিশন বা পত্রিকা সমস্তই সরকারের হাতে পুতুল। ব্যক্তিগত সংবাদ মাধ্যম এখানে কল্পনা অতীত। সবকিছুতেই শুধু থাকে কিম রাজবংশের প্রশংসা আর বিদেশি শত্রুদের, বিশেষ করে আমেরিকার বিরুদ্ধে ঘৃণা। শৈশব থেকেই দেশবাসীকে শেখানো হয় আমেরিকা আর তার মিত্রদের ঘৃণা করতে। এখানেই শেষ নয়, চুলের স্টাইল পর্যন্ত সরকার ঠিক করে দেয়। কেবল কিছু নির্দিষ্ট স্টাইলেই চুল কাটা যাবে, তার বাইরে কেউ স্টাইল করতে গেলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। জিন্স পরা, চুলে রং করা বা ঝলমলে পোশাক পরাও এখানে অপরাধ। এমন কিছু পোশাক পরলে সেই পোশাককে কেড়ে নেওয়া হয়, সঙ্গে মেলে শাস্তি। এমনকি নিজের পছন্দের খাবার খাওয়ার অধিকারও নেই এখানকার মানুষের। হটডগ কিংবা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় খাবার ফুজি, কিমচি এখানে নিষিদ্ধ। এক শহর থেকে আরেক শহরে যাবার জন্য অনুমতি লাগে। সরকারের বিনা অনুমতিতে যাত্রা সম্পূর্ণ অবৈধ। এখানে পাসপোর্ট শুধুমাত্র পাওয়া যাবে সরকারের ঘনিষ্ঠ লোকদের হাতে। সাধারণ মানুষের পক্ষে দেশের বাইরে যাবার কথা চিন্তা করাটাই নিষিদ্ধ।
এই দেশে জমি, ঘর, দোকান সব রাষ্ট্রের সম্পত্তি। কেউ কোনো কিছু কিনে তার মালিক হতে পারবে না, কেবলমাত্র সরকারের অনুমতিতে তা ব্যবহার করতে পারবে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর দিকটিতে, এটি হলো ধর্ম। ধর্ম এখানে নিষিদ্ধ। যে কোনো ধর্ম পালন করলে সেটিও এখানে অপরাধ হিসেবে গণ্য করা হয়। এদেশে আপনি কিছু গির্জা দেখতে পাবেন, কিন্তু তা শুধুই দেখানোর জন্য। কেউ যদি সত্যি প্রার্থনা করতে যায় তাকে পাঠানো হয় লেবার ক্যাম্পে। আর যদি কেউ সরকার বা কিম পরিবারের বিরুদ্ধে প্রতিবাদ করে তাহলে শুধু সেই ব্যক্তি নন, তার পুরো পরিবারকেও জেলে পাঠানো হয়। এমনকি শাস্তি চলতে পারে 3টি প্রজন্ম পর্যন্ত। উত্তর কোরিয়ার প্রতিটি মানুষের আশেপাশে থাকে নজরদারির জাল। সরকারি গোয়েন্দা থাকে প্রতিবেশী রূপে, যারা লক্ষ্য রাখে কে কি করছে বা কি ভাবছে। এখানে শাস্তি শুধু কাজের জন্যই নয়, চিন্তার জন্যও দেওয়া হয়। যদি কারো মনে সন্দেহজনক কিছু আসে বা কেউ সেটা রিপোর্ট করে তাহলেই বিপদের কারণ। এখানে কেউ অন্যরকম ভাবলে তার ভবিষ্যৎ মুছে যেতে পারে। প্রতিটি নাগরিককে প্রতি সপ্তাহে অংশ নিতে হয় সেলফ ক্রিটিসিজম সেশনে, যেখানে সবাইকে নিজের ভুল স্বীকার করতে হয় জনসমক্ষে। জানা যায় কেউ বলেছিল, আমি কিম জং উনের প্রশংসা করতে ভুলে গেছি, আর কেবলমাত্র এই কারণেই সবাই মিলে তার তীব্র সমালোচনা করেছিল। এখানে ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু পছন্দের কোনো বিকল্প নেই। শুধু একটাই নাম, একজনই নেতা, আর তাকেই ভোট না দিলে গাদ্দার ঘোষণা। আসলে এই নির্বাচন কোনো নেতা বাছাইয়ের পদ্ধতি নয়, এটি সরকার নির্ধারিত আনুগত্যের পরীক্ষা। শতকরা 100% ভোট পড়লে সরকার ভাবে মানুষ আমাদের ভয় পায়, মানে আমরা শক্তিশালী। বিদেশি মিডিয়াকে এই বিষয় নিয়ে বেশ ভালো ক্লিকবেট করতে দেখা যায়। যেমন দ্য নিউ ইয়র্ক টাইমসের 2009-এর একটি প্রতিবেদনের হেডলাইন ছিল এরকম, কিম উইন্স রি-ইলেকশন উইথ 99.9% অব দ্য ভোট। প্রতিবেদনের শেষের দিকে বলা হয় 0.02% ভোটার অনুপস্থিত ছিলেন। তাদের সম্পর্কে রাষ্ট্রীয় গণমাধ্যমের ব্যাখ্যা ছিল যে তাঁরা বিদেশ বা সমুদ্রে কর্মরত থাকার কারণে ভোট দিতে পারেননি। এসব দেখে কিম নিজেও বাকি বিশ্বের জন্য ক্লিকবেট করেছেন। যেমন রয়টার্সের একটি প্রতিবেদন দেখুন, যেখানে সত্যি উত্তর কোরিয়ার 2023 সালের নভেম্বরের স্থানীয় পর্যায়ের প্রাদেশিক শহর এবং কাউন্টি গণপরিষদ প্রতিনিধিদের বেছে নেওয়া হয়। মানে এটি কিম জং উনের নির্বাচন ছিল না, তাতে প্রাদেশিক পরিষদের প্রার্থীদের বিরুদ্ধে 0.099% ভোট পড়েছিল এবং শহর আর কাউন্টি পরিষদের প্রার্থীদের বিরুদ্ধে 0.13% ভোট পড়েছিল। তাহলে কম ভোট বা বিরুদ্ধ ভোটের কারণ কি? উত্তর কোরিয়ায় গণতন্ত্রের আগমন ঘটেছে? কিম কি শেষ পর্যন্ত নাগরিকদের মুক্ত চিন্তায় ভাববার অধিকার দিয়েছে? বিশ্লেষকরা এর সম্ভাব্য কারণ উল্লেখ করেছেন গণতান্ত্রিক দেখানোর চেষ্টা। উত্তর কোরিয়া বহির্বিশ্বের কাছে প্রমাণ করার চেষ্টা করছে যে তাদের একটি স্বাভাবিক ও গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা রয়েছে, যেখানে মানুষের ভিন্ন মত প্রকাশের সুযোগ আছে। নতুন নির্বাচনী আইনে 2টো ব্যালট বাক্স একটি পক্ষে এবং অপরটি বিপক্ষে রাখা হয়েছিল। যদিও বাস্তবে কে কোন বাক্সে ভোট দিচ্ছে তা পর্যবেক্ষণ করা হচ্ছিল। এখানে রয়েছে এক সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি নামের সংসদ, কিন্তু তার কাজ শুধু কিম জং উনের সিদ্ধান্তে সিল মারা। প্রত্যেক নাগরিককে মুখস্থ রাখতে হয় 10 পয়েন্ট আইডিওলজিক্যাল প্রিন্সিপালস। যদি কেউ একটা পয়েন্ট ভুলে যান তাহলে তিনি দেশদ্রোহী হিসেবে বিবেচিত হবেন। প্রত্যেকটি নীতির মধ্যে অবশ্যই কিম উল সাংয়ের নাম থাকতে হবে। এখানকার প্রত্যেকটি টেলিভিশন শুধুমাত্র কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে সংযুক্ত। টেলিভিশনের চ্যানেল বদলানো সম্পূর্ণ অবৈধ। বিদেশ থেকে আনা টিভিগুলোতেও আগে থেকে অ্যান্টি টিউনার বন্ধ করে দেওয়া হয়ে থাকে, যাতে মানুষ বাইরের দুনিয়ায় এক টুকরো আলো দেখতে না পারে। এমনকি সাইকেল চালাতে হলেও লাগে রেজিস্ট্রেশন, নাম্বার প্লেট এবং রোড সেফটি টেস্ট। লাইসেন্স ছাড়া এখানে সাইকেল চালানো নিষিদ্ধ। বিদেশি লোগো, স্লোগান বা পতাকা পোশাকে ব্যবহার একেবারেই নিষিদ্ধ, কারণ সরকার মনে করে এগুলো পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসনের প্রতীক। তাদের লক্ষ্য একটাই, নাগরিক যেন শুধু উত্তর কোরিয়ান পরিচয়কে ধারণ করে। শুধু দেশের মানুষ নয়, পর্যটকরাও এই কঠোর শৃঙ্খলার শিকার। তাদেরকে সবসময় থাকতে হয় সরকারি গাইডের সঙ্গে, আর তারা কেবল সরকার অনুমোদিত জায়গাগুলোতে যেতে পারেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা সম্পূর্ণ নিষেধ। ছবিও তোলা যাবে না খোলাখুলি। ইন্টারভিউ নিতে গেলেও চাই অনুমতি।
মোবাইল আর কম্পিউটার রাখা যায় ঠিকই, কিন্তু সবসময় তল্লাশি চলে ডিভাইসে। ইউএসবি বা মেমোরি ড্রাইভে কোনো বিদেশি কন্টেন্ট পাওয়া গেলেই সরাসরি শাস্তি। কিন্তু এগুলোর পরেও এখানে আছে এক ভয়াবহ ক্লাস সিস্টেম, যার নাম শোঙ্গুন। এই শ্রেণীবিন্যাসে মানুষ বিচার পায় তার পরিবার বা পূর্বপুরুষের অতীতের ভিত্তিতে। কে কি করছে সেটি নয়, কে কার সন্তান সেটি ঠিক করে দেবে তার ভাগ্য। উত্তর কোরিয়ার সমাজ গড়ে উঠেছে 3টি শ্রেণীতে, আর এই 3টি শ্রেণী নির্ধারিত হয় জন্মের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে নয়। কোর ক্লাস, এই শ্রেণীতে পড়ে তারা যাদের পূর্বপুরুষ কিম ইল সাং এর বিপ্লবে অংশ নিয়েছিলেন। তাদেরকে সরকার মনে করে সব থেকে বেশি অনুগত, তাই তারা পান সরকারি চাকুরি, সেনাবাহিনীতে উচ্চপদ এবং রাজধানী পিয়ংইয়াংয়ে বসবাসের অনুমতি। ওয়েভারিং ক্লাস, সাধারণ মানুষ যাদের বংশ কৃষক কিংবা শ্রমিক, তাদেরকে দেওয়া হয় কেবল সীমিত সুবিধা। হোস্টাইল ক্লাস, যাদের পূর্বপুরুষ ধর্মে বিশ্বাস করত অথবা দক্ষিণ কোরিয়ার সঙ্গে কোনো যোগ ছিল, তাদের কাজ শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা বা শারীরিক কষ্টসাধ্য শ্রম। সমাজে এরা শুধু নিঃশব্দে বেঁচে থাকবেন, নীরবে নিগৃহীত। এখানে বিদ্যুৎ, পানি, গ্যাস সবই রেশনিংয়ের আওতায় এবং এই সবের ব্যবহারের উপর চলে কড়া নজরদারি। প্রতিটি নাগরিক, ছেলে কিংবা মেয়ে, কোনো না কোনো সময় অন্তত 10 বছর সেনাবাহিনীতে কাজ করতে বাধ্য। অনেকের ক্ষেত্রে এই মিলিটারি সার্ভিস শুরু হয়ে যায় মাত্র 7 বছর বয়সেই। কিম ইল সাং বা কিম জং ইলের মৃত্যু দিবসে কান্না করা বাধ্যতামূলক। যদি কেউ কান্না না করেন তাকে বিশ্বাসঘাতক বলে মনে করা হয়। প্রতিটি ঘরে বাধ্যতামূলকভাবে টানানো থাকে কিম ইল সাং ও কিম জং ইলের ছবি। এই ছবিগুলোকে নিয়মিত পরিষ্কার রাখা একজন নাগরিকের দায়িত্ব, আর নয়তো পেতে হবে শাস্তি। স্কুলে ছোট ছোট শিশুদের মুখস্থ করানো হয় কিম পরিবারের ভাষণ, যাতে তাদের চিন্তা জগতে কোনো প্রশ্ন না জন্মায়, শুধু আনুগত্যই থাকে। এমনকি উত্তর কোরিয়ার ক্যালেন্ডারও পুরোপুরি আলাদা, একে বলে জুচে ক্যালেন্ডার। এর সূচনা 1912 সালে, যা কিম ইল সাং এর জন্মসাল। তাই যখন বিশ্বে 2025 সাল চলছে, তখন উত্তর কোরিয়াতে চলছে ইয়ার 113, মানে 113 বছর। এই দেশকে পুরো পৃথিবী থেকে আলাদা করে রাখার পেছনে 2টি বড় কারণ রয়েছে। প্রথমত, কিম শাসনের ভয়। যদি মানুষ বাইরের সত্য জানতে পারে তাহলে বিদ্রোহ বাঁধতে পারে। এই কারণেই মিডিয়া, ইন্টারনেট, আন্তর্জাতিক ভ্রমণ সবকিছুতেই লোহার পর্দা। আর দ্বিতীয় কারণ হলো উত্তর কোরিয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম। এই নিউক্লিয়ার প্রোগ্রামের কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং তার নিষেধাজ্ঞার কারণে আরও নিঃসঙ্গতা। তবে এটাও সত্য, এই কঠোর নিয়মে অনেক কিছু হয়তো আজ বদলে গেছে বা আরও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। কিন্তু এই সব তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন, কারণ সত্যিকারের তথ্য কখনোই সহজে বাইরে আসে না। আমরা যা কিছু জানি তা এসেছে মাত্র কয়েকজন সাহসীর কাছ থেকে, যারা 1953 সালের পর সীমানা পেরিয়ে পালাতে পেরেছিলেন বা পাওয়া গেছে স্পাই স্যাটেলাইটের চিত্রে অথবা চুপি চুপি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে, যা কেউ ইউএসবিতে ট্রান্সফার করে সীমান্ত পেরিয়ে চীনে পাচার করে দিয়েছিল। এইসব কঠিন গল্পগুলোই জানান দেয় একটি জাতিকে কিভাবে নিঃশব্দে বন্দি করা যায়, আর মুক্ত চিন্তাই কিভাবে সবথেকে বড় অপরাধ হয়ে ওঠে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। গোলকধাঁধা চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।